আমাদের চ্যানেলে নতুন নতুন পর্ব গল্প পড়তে ও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ফজরের আজানের কিছু সময় পর ভোরের আলো সবেমাত্র ফুটতে শুরু করেছে। এমন সময় ঝুমুরের জ্ঞান ফিরল। ঝুমুরের কেবিনে নীলা আর ঝুমুরের আম্মু ছিলেন তখন ওর পাশে। জ্ঞান ফেরার সাথে সাথে ডক্টরকে ইনফর্ম করা হলো। ডক্টর এসে চেক আপ করে দেখলেন ঝুমুরকে। ঝুমুরের মুখে অক্সিজেন মাস্ক লাগানো, তাই সে কথা বলতে পারছে না। চেক আপ করার পর ডক্টর ঝুমুরের মুখ থেকে অক্সিজেন মাস্কটা খুলে দিলেন। তারপর তাকে জিজ্ঞেস করলেন, এখন কেমন বোধ করছো মামুনি? নিজেকে খুব দুর্বল লাগছে, কিন্তু আমি হসপিটালে কেন? কি হয়েছে আমার? আসলে তোমার শরীর খুব দুর্বল তো, আর তুমি মাথা ঘুরে পড়ে যাওয়ার কারণে তোমায় হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। কিন্তু আমি তো হসপিটালে থাকতে পছন্দ করি না, আমার একদম ভালো লাগে না। আমি বাসায় যাব। অস্থির হয়েও না মামুনি, তুমি অনেক দুর্বল বর্তমানে। একটা দিন তোমায় এখানে কষ্ট করে থাকতে হবে, পরের দিন সকালে তোমাকে ডিসচার্জ করে দেওয়া হবে। হ্যাঁ রে মা, কালকে সকালেই তোকে বাসায় নিয়ে যাব, এখানে আর থাকতে হবে না। আচ্ছা, আম্মু আব্বু কোথায়? ভাইয়াই বা কোথায়? তোর আব্বু তোর জন্য খাবার আনতে গেছে, সাথে তুষারও গেছে, এখন হয়তো চলে আসবে। ও, কিছুক্ষণ পর মিস্টার আলতাফ আর তুষার আসলেন। মিস্টার আলতাফ খাবারের প্যাকেট ঝুমুরের আম্মুর হাতে দিলেন। আম্মু, আমার এখন কেমন লাগছে? কিছুটা বেটার ফিল করছি আব্বু, কিন্তু মাথা ঘুরছে খুব। খাবার খেয়ে ওষুধটা খেয়ে নিলে ওসব একদম কমে যাবে আম্মু। এখন থেকে নিয়মিত খাবার খেতে হবে ঝুমুর। খাবার খাওয়ার ব্যাপারে তেড়িমেড়ি করলে চলবে না কিন্তু। তারপর ঝুমুরকে আস্তে করে তুলে বিছানায় বালিশের সাথে হেলান দিয়ে বসে খাবার খাওয়ানো হলো। অতঃপর ওষুধও খাওয়ানো হলো। সকালের দিকে ঝুমুরের ফ্যামিলির সবাই এলো ঝুমুরকে দেখতে। ঝুমুরকে ওর দাদু দাদি খুব ভালোবাসেন। ঝুমুরের এই অবস্থা দেখে ওর দাদু আর দাদি হসপিটালে থাকতে চেয়েছিলেন, বাট তুষার থাকতে দেয়নি, কারণ ওদের এত কষ্ট করার বয়স আর নেই। পরে যদি ওনারাও অসুস্থ হয়ে পড়েন এর জন্য। ঝুমুরের দাদি তো সোজা ঝুমুরকে জড়িয়ে ধরলেন, বললেন, কেমন আছিস আমার দিদি ভাই? প্রচুর চিন্তায় ছিলাম তোর জন্য। এখন একটু ভালো বোধ করছি দাদি, টেনশন করো না। তুমি কি জন্য এত টেনশনে আছো ঝুমুর, যা আমাদের কাউকে বলতে পারছো না? কেউ তোমাকে কিছু বলে থাকলে একবার বলে দেখো দাদুকে, দাদু তোমার প্রবলেম সলভ করে দেবে। কেউ কিছু বলে থাকলে তাকে মেরে একবারে তক্তা বানিয়ে ফেলবে, তার নামটা শুধু একবার বলো। সত্যি বলছি দাদু ভাই, কেউ আমাকে কিছু বলেনি, আর আমি কোনো কিছু নিয়ে টেনশনও করিনি। আমি জানি না কেন এবং কিভাবে আমার এই অবস্থা হয়েছে। মনে মনে রিয়ান ভাইয়ের কথা ভাবছি। সবাই এসে আমাকে দেখেছে, বাট রিয়ান ভাই একটি বারও আসেনি আমায় দেখতে। ভালো, খুব ভালো। হয়তো খাওয়া দাওয়া ঠিক মতো না করার ফলে এই অবস্থা হয়েছে। হতে পারে। এখন থেকে ক্লিয়ারফুল থাকতে হবে আমার নাতনিকে। এভাবে একে একে সবাই এসে ঝুমুরের সাথে দেখা করলো, একমাত্র রিয়ান বাদে। একে একে সবাই দেখে যাওয়ার পর ডক্টর ঝুমুরকে ঘুমের ইঞ্জেকশন দিলেন, কারণ ঝুমুরের এখন পরিপূর্ণ রেস্ট দরকার। কিছুক্ষণের মধ্যে ঝুমুর ঘুমিয়ে পড়ল। সবাই যখন বাইরে কথা বলছে তখন রিয়ান ঝুমুরের কেবিনে আসলো। ঝুমুরের বেডের পাশের চেয়ারটাতে বসে ঝুমুরের দিকে অপলক তাকিয়ে রইল। এ দেখার যেন শেষ নেই, শেষ হবেও না কোনো দিন। ওকে দেখছি আর ভাবছি আল্লাহ তাআলা যেন সব সৌন্দর্য আর মায়া ওর মাঝেই দিয়ে দিয়েছেন। কি আছে ওর মাঝে যে আমাকে সর্বদা কাছে টানে? যাই হয়ে যাক না কেন, আমার মনের রানী আমি তোকেই বানাবো। ঝুমুর সজাগ থাকতে রিয়ান ইচ্ছে করেই সামনে আসেনি ঝুমুরের, কারণ সে মনে মনে খুবই গিল্টি ফিল করছিল। কিন্তু ঝুমুরের খেয়াল সে ঠিকই রাখছিল। পরের দিন সকালে ঝুমুরকে ডিসচার্জ করে দেয়া হয়। ডক্টর বলছিলেন কমপক্ষে 3 দিন এখানে ঝুমুরকে রাখতে। কিন্তু ঝুমুর হসপিটালে থাকতে তেমন একটা স্বাচ্ছন্দ্য বোধ করে না কোনো সময়। তাই ঝুমুরের আব্বু বাসায় ঝুমুরের ট্রিটমেন্টের ব্যবস্থা করছেন। সব ফর্মালিটিস পূরণ করে ঝুমুরকে বাসায় নিয়ে যাওয়া হলো। তুষার ঝুমুরকে কোলে করে নিয়ে ঝুমুরের রুমে ওর বিছানায় বসিয়ে দিল। সে জিজ্ঞেস করলো ঝুমুরকে, বোন আমার কিছু খাবি? বল ভাইয়াকে, তোর ভাবিকে বলবো কিছু বানিয়ে আনতে। না ভাইয়া, আমার এখন খিদে নেই। খিদে পেলে এমনিতেই বলবো। এমন সময় জুবা দৌড়ে এলো। এক লাফ দিয়ে বিছানায় উঠে ঝুমুরের পাশে বসলো। আদো আদো গলায় বলতে লাগলো,
মাম্মাম, তুমি কোথায় দিলে এতদিন? আরে আমার জানেমান, কেমন আছো তুমি? একটুও ভালো নেই। তুমি জানো আই মিট ইউ তো মাচ। ওরে আমার কলিজা, এই তো আমি চলে এসেছি তোমার কাছে। আর কোথাও যাব না, আই প্রমিস ইউ বেবি। হায় আল্লাহ, এত আদর তো মেয়েটা আমায় মনে করে না। আচ্ছা আম্মু, এখন তোমার আমার কোল থেকে আমার কোলে এসো। তোমার মাম্মাম খুব অসুস্থ সোনা, পরে ব্যথা পাবে। না ভাইয়া, থাক, ও আমার কাছে। এমন সময় অর্ণা আসলো রুমে। পিচিটার খাবার তার হাতে, এসে বলল, দেখো ঝুমুর, ঝুমা তো কিছুই খাচ্ছে না। কত চেষ্টা করেছি, তোমার হাতে খেয়ে খেয়ে এমন অভ্যাস হয়েছে যে এই দুদিন তুমি না থাকায় একটা দানাও খায়নি। কালকে রাতে হাতে গোনা কয়েক চামচ খাওয়াতে পেরেছি, তাও আবার কাঁদিয়ে। ঝুমা যা শুনেছি তা কি ঠিক? না খেলে যে তুমি অসুস্থ হয়ে যাবে সুইটি। মাম্মাম, আমি তারও তাতে তাঁতবো না, তারও তাতে না। রিল্যাক্স আম্মু, রিল্যাক্স। এসব করে না মা আমার, না খেলে কি করে হবে? ওকে ওকে, ভাবি খাবারের বাটিটা দাও, আমি আমার কিউটি পাইকে খাওয়াবো। এই নাও বাটিটা এগিয়ে দিয়ে, কিন্তু তোমার তো রেস্টের দরকার ঝুমুর। অসুবিধা নেই ভাবি, আমি এখন ঠিক আছি। এখন কোনো অজুহাত না দেখিয়ে খেতে হবে কিন্তু মামুনি। আচ্ছা। দেখে মনে হচ্ছে আমার মেয়ে নয়, ও ঝুমুরের মেয়ে। ঝুমুর ঝুমুকে খাওয়াতে লাগলো। অর্ণা চলে গেল রান্নাঘরে, আর তুষারের ফোন আসা সে উঠে চলে গেল। রিয়ান দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুমুর ঝুমাকে খাইয়ে দেওয়ার দৃশ্য দেখছে, আর মনে মনে ব্লাশিং হচ্ছে। যখন আমাদের বেবি হবে তখন এরকম করেই সে আমাদের বেবিকে খাইয়ে দেবে। রিয়ান আস্তে আস্তে ঝুমুরের রুমে ঢুকে। ঝুমুর তো ঝুমার সাথে ব্যস্ত। ঝুমুর তাকে দুদিনের জমিয়ে রাখা কথা বলছে, আর ঝুমুর ঝুমাকে খাওয়াচ্ছে আর হাসছে ঝুমার কথা শুনে। খাওয়ানোর প্রায় শেষের দিকে এমন সময় রিয়ান এসে ঝুমুরের বিছানায় ঝুমুরের মুখোমুখি হয়ে বসলো, আর রিয়ানকে দেখে ঝুমুর একদম তবদা হয়ে তাকিয়ে রইল। কিরে, এভাবে কি দেখিস? ঝুমুর তাড়াতাড়ি চোখ সরিয়ে নিল, আর ঝুমা গিয়ে রিয়ানের গলা জড়িয়ে ধরলো। বাবাই, তুমি বলে দিলে তত্ত্বে টানবে আমার জন্য চকলেট, তো তাই এনেছি তো আম্মু, তোমার জন্য চকলেট আনবো না তা কি হয় বলো? থ্যাংক ইউ বাবাই, আই লাভ ইউ। ওয়েলকাম পিচ্চি জান, অ্যান্ড আই লাভ ইউ টু। আম্মু পানি খাও, ধরো। আচ্ছা, উনি আমার রুমে কেন হঠাৎ? সহানুভূতি দেখাতে এসছে নাকি? নিজেই তো বললো আমার চেহারা ও দেখতে চায় না কোনোদিন। আমি আম্মুর তাতে যাব। ও ওকে বেবি, যাও, তোমার আম্মু রান্নাঘরে আছেন। ঝুমা দৌড়ে দৌড়ে চলে গেল। ঝুমুর খুব আনইজি ফিল করতে লাগলো। রিয়ান তার খুব কাছে বসেছে। হঠাৎ করে রিয়ান বলল, ইস, এরকম একটা কিউট বেবি যদি আমার থাকতো। আশ্চর্যবোধক ভাবে রিয়ানের দিকে তাকিয়ে আছি, কিছু বললাম না। আই উইশ আমারও এরকম একটা পরি থাকবে যে আমাকে আব্বু আব্বু বলে ডাকবে। ইস, কবে যে সেই দিন আসবে। কথা না বলে পারলাম না। তাহলে বিয়ে করে ফেলুন না, ভালোই হবে। আমারও দুনিয়ার পাঠ চুকিয়ে ফেলতে সুবিধা হবে। এই কথা শোনার সাথে সাথে ঝুমুরের মুখ চেপে ধরলাম। হুস, এরকম আর একটা কথা বললে একদম জানে মেরে ফেলবো। ছল ছল চোখে তাকিয়ে মেরে তো ফেলেছে অনেক আগেই, এখন আর নতুন করে কি মারবে? আমি তো আর নিজের মধ্যে বেঁচে নেই, সেই কবেই মরে গেছি। এক দৃষ্টিতে তাকিয়ে আছি ঝুমুরের দিকে। ওর চোখ মিথ্যে বলছে না, ও সত্যিই ভালো নেই। হয়েছে, আর পাকামো করতে হবে না। দুপুর হয়ে গেছে, এখন খাবার খেয়ে ওষুধ খেতে হবে। নীলা, নীলা। নীলা দৌড়ে এলো ঝুমুরের ঘরে। হ্যাঁ বলো ভাইয়া, কি বলবে? ঝুমুরের খাবার আনো, ওষুধ খেতে হবে ওর। আমি আনছি, ওয়েট। কিছুক্ষণ পর নীলা খাবার নিয়ে এলো। এই নাও ভাইয়া খাবার। আচ্ছা, এখানে রেখে তুই যা, আর কেউ জিজ্ঞেস করলে বলবি আমি ওকে খাওয়াচ্ছি, ঠিক আছে? ওকে। এই বলে নীলা চলে গেল। রিয়ান খাবারের প্লেট হাতে নিয়ে ভাত মাগাচ্ছে। ঝুমুরের মুখের সামনে ভাতের লোকমা তুলে ধরল। নে, হা কর। আমার জন্য হঠাৎ এত দরদ উঠলো যে? আমার কারণে যেহেতু অসুস্থ হওয়া, সেহেতু আমাকে তো সুস্থ করতে হবে, তাই নয় কি? ও, কর্তব্য পালন করছেন, রাইট?
বাট আমি তো কাউকে দায়ী করিনি। আমি মরে গেলে কার কি এসে যায়? আর একটা এক্সট্রা কথা বললে এক থাপ্পড় মেরে সব দাঁত ফেলে দিব। বলদ কোথাকার জানি, চুপচাপ খেয়ে নিবি, বুঝলি? ঝুমুর রিয়ানকে সব সময় ভয় পায়, তাই অভিমান থাকলেও বিনা বাক্য বয়ে চুপচাপ খেতে লাগলো। কেমন একটা ভালো লাগা কাজ করছে ঝুমুরের মনের ভেতর, কিন্তু সেদিনের অপমানের কথা মনে পড়েই পরক্ষণেই সেই ভালো লাগাটা উভে যায়। খাবার খাওয়ানোর পর রিয়ান তাকে ওষুধ খাইয়ে দিল আর ঘুমানোর ইঞ্জেকশনটাও দিয়ে দিল। কিছুক্ষণের মধ্যে ঝুমুর ঘুমিয়ে গেল। রিয়ান আস্তে করে ওর কপালে চুমু দিয়ে কাঁথাটা ঝুমুরের উপর দিয়ে দিল। রিয়ান ঝুমুরের ঘরটা ঠিক মতো খেয়াল করেনি আগে, তাই এখন সে ঘুরে ঘুরে দেখতে লাগলো। রুমটা খুবই পরিপাটি করে সাজানো। একদিকে বুকশেলফে খুব সুন্দর করে বইগুলো থাকের মধ্যে সাজিয়ে রাখা আছে। ওয়ার্ড্রোবের উপর খুব সুন্দর কয়েকটি শোপিস সাজানো আছে। শোপিসের পাশে একটা ফ্রেমে ঝুমুরের খুব সুন্দর একটি ছবি রাখা। বিছানার পাশে সেন্টার টেবিলগুলোতেও টেবিল ল্যাম্পের সামনে ঝুমুরের হাস্য উজ্জ্বল ছবি রাখা। অপর পাশের দেয়ালে খুব সুন্দর করে রিয়ানের দেওয়া গিটারটা যত্ন সহকারে রাখা। আর গিটারের পাশে দেয়ালে অনেকগুলো ফ্যামিলি পিক, বেশিরভাগ রিয়ানের সাথে ঝুমুরের পিক সাজিয়ে রাখা। অন্যান্য আসবাবপত্রগুলো যথাস্থানে সঠিকভাবে সুন্দরভাবে রাখা। দেখছি আর ভাবছি যে বেশিরভাগ আমার স্মৃতিগুলো দিয়েই ওর রুমটা সাজানো। নাইস। ঝুমুরের পড়ার টেবিলের দিকে রিয়ানের হঠাৎ চোখ পড়ল। পরিপাটি করে কয়েকটি বই খাতা রাখা, পাশে একটা ফুলদানি কলমদানি, একটা অ্যাপল কোম্পানির ব্ল্যাক ল্যাপটপ আর একটা খুবই সুন্দর ডায়েরি রাখা। রিয়ান ডায়েরিটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখতে লাগলো। উপরে বড় করে লেখা, ডোন্ট টাচ ইন উইদাউট পারমিশন প্লিজ। লেখাটি দেখে রিয়ান হেসে ফেলল, মনে মনে বলল, নিষিদ্ধ জিনিসের প্রতি সবারই আকর্ষণ থাকে রে গাধি। লেখাটি পড়ার পর রিয়ানের কৌতূহল হতে লাগলো ডায়েরির ভেতর কি লেখা আছে তা দেখতে। সে দেরি না করে ডায়েরির প্রথম পৃষ্ঠাটি খুলল। সেখানে লেখা, আমার মনে যত অব্যক্ত কথা, না বলা সব কথাগুলো তোমায় ঘিরে প্রিয়। আর রিয়ান অবাক হলো তার নামের অক্ষাক্ষর দেখে। তার মানে ডায়েরিটা আমায় নিয়ে লেখা? প্রথম পৃষ্ঠা পাল্টে দ্বিতীয় পৃষ্ঠা পড়তে লাগলো রিয়ান। সত্যি বলতে ভালোবাসা কি আমি জানতে চাই না, জানি না। কোনোদিন কোনো ছেলেকে দেখে মনে ভালো লাগা বা ফিলিংস কিচ্ছু হয়নি, শুধুমাত্র একজন ছাড়া, যাকে দেখলে আমার দুনিয়া ওলট পালট হয়ে যায়, যার কথা শুনলে আমার মনে শিহরণ বয়ে যায়, যার কথা চিন্তা করলে সমস্ত ভালো লাগা আমার মনকে ঘিরে রাখে। সে যে তুমি, আমার প্রিয়তম, আমার সবকিছু যে তুমি রিয়ান। আরো কয়েকটা পৃষ্ঠা পড়ল রিয়ান। তার মুখে মুচকি হাসি লেগে আছে। কেন যেন তার খুব ভালো লাগছে ডায়েরিটা পড়তে। সে আরেক পৃষ্ঠায় গেল। সেখানে লেখা, জানো, তোমার প্রতি মাঝে মাঝে একটা চাপা অভিমান কাজ করে। তোমার জন্য প্রতিটা রাত আমায় কাঁদতে হয়। বড্ড ভালোবাসি যে তোমায়, কিন্তু তুমি তো আমায় সহ্য করতে পারো না, খুব ঘৃণা করো আমায়। তাই তো লন্ডনে যাওয়ার পর 5 বছরে একটি বারো খোঁজ নাওনি আমার, কিন্তু অন্য সবার সাথে দিব্যি কথা বলতে। খুব কষ্ট হয় আমার, বিশ্বাস করো, অনেক কষ্ট হয়, সহ্য করতে পারি না তোমার অবহেলা। পরের পৃষ্ঠা লেখা, বিশ্বাস করবে কিনা জানি না, তোমার জন্য তীর্থের কাকের মতো অপেক্ষা করেছি, কখন তুমি আসবে তাই। তোমার প্রতি আমার যে টান, যে ভালোবাসা, তা কোনো দিনও কমবে না, এমনকি মৃত্যুর পরেও না। তোমাকে ভালোবাসা যে আমার জন্য নেশা হয়ে গেছে, এই নেশা তো আমি কাটাতে পারবো না। তোমার সাথে আমার এই দূরত্ব, তোমার প্রতি ভালোবাসা আমার এতটুকুও কমেনি, বরং প্রচন্ড পরিমাণে বেড়েছে। অনেক ভালোবাসি তোমায়। তোমার আমাকে তুই বলে ডাকাটা খুব মিস করি। এই পৃষ্ঠা পড়ে রিয়ানের খুবই তৃপ্তি লাগছে। পরের পৃষ্ঠা পড়তে লাগলো রিয়ান। সেখানে লেখা, কেন জানি না তোমার সাথে অন্য কোনো মেয়েকে আমি সহ্য করতে পারি না। খুব কষ্ট হয় যখন দেখি তোমার সাথে অন্য কোনো মেয়ে ডলাডলি করে, তখন বেঁচে থাকার ইচ্ছেটা আপনা আপনি মরে যায়। এর পরের পৃষ্ঠা, তুমি হয়তো আমায় ভালোবাসো না, কারণ তুমি আমার থেকে ভালো, সুন্দরী, শিক্ষিত কোনো মেয়েকে ডিজার্ভ করো। হয়তো আমি তোমার যোগ্য না, তাই তো তুমি আমায় শতবার অপমান করে বুঝিয়ে দাও যে আমি তোমার মতো স্মার্ট ড্যাশিং ছেলের নখের যোগ্য না।
এর পরের পৃষ্ঠায় লেখা, প্রায় 7 বছরেরও বেশি সময় ধরে তোমায় আমি ভালোবাসি, কিন্তু মুখে প্রকাশ করিনি। তোমার প্রেমে অনেক আগেই ঘায়েল হয়ে বসে আছি। এখনো মনে পড়ে ছোটবেলায় যখন তুমি সবার থেকে বেশি আদর আমায় করতে, সেই যত্ন আমায় নিয়ে তোমার করা পাগলামি, এসবগুলোই আমার তোমাকে ভালো লাগার কারণ। আর এই ভালো লাগা থেকেই ভালোবাসা। তোমাকে ছাড়া আমি কিছুই ভাবতে পারি না। আমার স্বপ্ন আর কল্পনাতে তোমার বিচরণ, একটা সেকেন্ডের জন্য তোমায় ভুলতে পারি না। রিয়ান অবাক হলো খুব। 7 বছর ধরে ভালোবাসে? ও মাই গড, তখনও ভালোবাসা কি তা বুঝতো? পরের পৃষ্ঠায় গেল সে, সেখানে লেখা, আমি টোটালি সাইকো হয়ে গেছি তোমার জন্য। মন জানে কতখানি চেয়েছি তোকে আমি, জীবনে তুই যে আমার সব থেকে বেশি দামি। এই গানে ছন্দ পড়ে রিয়ান মুচকি হাসলো। নিচে লেখা, মন জানে কতখানি চেয়েছি তোকে আমি, জীবনে তুই যে আমার সব থেকে বেশি দামি। এবার রিয়ান হেসে ফেললো। মনে মনে ভাবলো, লিখতে হলে সারা গানটাই লিখে ফেলতে, তা না করে মাঝখান থেকে কয়েকটি লাইন নিয়ে বসিয়ে দিয়েছে। পাগল আর কাকে বলে, উপস সরি, পাগল না পাগলি। এভাবে আরো কয়েকটা পৃষ্ঠা পড়ল রিয়ান। সবগুলোতেই তাকে ডেডিকেট করে গানের ছন্দগুলো খুব সুন্দর করে লেখা। আরেকটি পৃষ্ঠা পড়ে তার খুব ভালো লেগেছে, সেখানে লেখা, तेरे लिए ही जिया मैं खुद को जो यूं दे दिया है, तेरी वफा ने मुझको संभाला, सारे गमों को दिल से निकाला, तेरे साथ मेरा है नसीब जुड़ा, तुझे पाके अधूरा न रहा, क्योंकि तुम भी हो, अब तुम भी हो जिंदगी, अब तुम भी हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम भी हो, तुम भी हो, तुम भी हो जिंदगी, अब तुम भी हो चैन भी, मेरा दर्द भी, मेरी आशिकी, अब तुम भी हो। প্রায় সারা ডায়েরি পড়ে ফেলেছে রিয়ান। জাস্ট 2 কি 3টা পৃষ্ঠা বাকি, সেখানে লেখা, তুমি হয়তো আমাকে চাও না, হয়তো আমাকে ভালোবাসো না। আমি কোনোদিন তোমাকে জোর করব না সে ব্যাপারে। আমি একাই তোমাকে ভালোবেসে যাব। তোমার আমাকে ভালোবাসতে হবে না। তবে এটা সত্যি, আমি তোমাকে এত পরিমাণ ভালোবাসি যে তোমাকে অন্য কারোর হতে দেখতে কোনো দিনও পারবো না। তাই বিষয়টা আমি কোনো মতে সহ্য করব না। আর এটাও চাই না আমার জন্য তোমার কোনো কষ্ট হোক বা তোমার কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষটাকে তুমি হারিয়ে ফেলো। তাই যেদিনই দেখবো তুমি অন্য কারোর হয়ে গেছো, সেদিনই আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব। কথা দিলাম, তোমার জন্য মরতেও পারি, তবে পরকালে আমি আল্লাহর কাছে শুধু তোমায় আমার জন্য ভিক্ষা চাইব। আমার নামাজের শেষের প্রতিটা মোনাজাতে যে শুধু তুমিই আছো। এই রঙের দুনিয়ায় আমার চাওয়ার কিছু নাই, রোজ হাসরে চাইব তোকে খোদার খাজনায়, তখন যদি হায় তোরে না পাই, নিজের জীবন বৃথা ভাববো, করার কিছু নাই। এর নিচে লেখা, ভালোবাসি রিয়ান ভাই, ভালোবাসি, খুব বেশি ভালোবাসি তোমায়। আমার প্রতিটা নিঃশ্বাসে শুধু মিশে আছো রিয়ান ভাই। আমার হৃদয়ে শুধু তোমার নাম খোদাই করা। মরে যাব তোমায় ছাড়া, বাঁচবো না, বিশ্বাস করো, একটুও বেঁচে থাকতে পারবো না তোমায় ছাড়া। তুমি যে আমার জীবন, তুমি যে আমার জীবনের সব, আমার জীবনের সাধনা তুমি। সব শেষে একটাই কথা, আই লাভ ইউ রিয়ান ভাই, আই লাভ ইউ আ লট, ইউর ক্রেজি লাভার ঝুমুর। সবটুকু পড়া শেষে ডায়েরিটা বন্ধ করে একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো রিয়ান। আস্তে করে ডায়েরিটা যেখানে ছিল সেখানে রেখে দিল। শেষের পৃষ্ঠার লেখাগুলো পড়ে রিয়ানের মাথাটা কেমন যেন ছিমছিম করছে।
এতটা ভালো কেউ কাউকে বাসতে পারে তা রিয়ানের কল্পনাতীত। সে আস্তে করে ঘুরে বিছানার দিকে তাকালো যেখানে ঝুমুর ঘুমিয়ে আছে। কতটা মায়া তার মুখের মধ্যে আছে, পুরো ঘুম পড়ে যেন একটা। রিয়ান আস্তে আস্তে গিয়ে ঝুমুরের পাশে বসলো, ওর এক হাত রিয়ানের বুকে নিয়ে ঠেকালো। এতদিন জানতাম ছেলেরা ভালোবাসা নিয়ে পাগলামি করে থাকে, বাট এখন দেখি তার উল্টোটা। রিয়ান অপলকভাবে ঝুমুরের দিকে তাকিয়ে রইল, তার হাতে একটা চুমু দিল। আমিও যে খুব ভালোবাসি তোকে, কিন্তু আগে সেটা বুঝতে পারিনি। এমন সময় রিয়ানের দাদি প্রবেশ করলেন রুমে। রিয়ান খেয়াল করেনি সেটা। সে এক ধ্যানে ঝুমুরের দিকে তাকিয়ে তার হাতটা ধরে বসে আছে। ওদের দাদি সেটা খেয়াল করলেন। তিনি এসে আলতো করে রিয়ানের কাঁধে হাত রাখলেন। রিয়ান চমকে পিছনে তাকালো। রিয়ান তাকাতেই তিনি একটা মুচকি হাসি দিলেন। আরে দাদি, তুমি কখন এলে? অবাক হয়ে এবং সাথে সাথে ঝুমুরের হাত ছেড়ে দিলাম। এই তো এখনই এলাম। ঝুমুর ঘুমিয়ে পড়েছে তাই না? হ্যাঁ দাদি, অনেক আগে ঘুমিয়েছে। ও দাদু ভাই, ভালোবাসিস ঝুমুরকে তাই না? ঝট করে দাদির দিকে তাকিয়ে, দাদি কি করে যে আমার মনের খবর বুঝে ফেলে। ইস, না মানে হ্যাঁ, আসলে ওই মানে করতে হবে না দাদু ভাই, সত্যিটা আমি জানি। রিয়ান উঠে গিয়ে ওর দাদিকে জড়িয়ে ধরলো, বলল, তোমার সাথে তো আমি আমার সবকিছু শেয়ার করি, তাই নয় কি সুইটার? রাগ করো না দাদিমাই জান, তুমি রাগলে আমায় কে বুঝবে বলো? তাহলে আমাকে সত্যিটা বল, তোর মুখ থেকে শুনি। হ্যাঁ দাদি, আমি ঝুমুরকে ভালোবাসি, এটা সত্যি। বাহ, তা ঝুমুর জানে সেই কথা? আমি যে ওকে ভালোবাসি সে কথাও জানে না, কিন্তু ও যে আমায় ভালোবাসে তা আমি জানি। কি করে জানলি তুই? তোকে কি ও বলেছে? তারপর রিয়ান একে একে প্রথম থেকে সবকিছু বলতে শুরু করলো, কোনো কিছু বাদ না দিয়ে। ওর দাদি মন দিয়ে শুনলেন সবকিছু। দাদি জানো, তোমার নাতনি নাকি আমায় দীর্ঘ 7 বছর ধরে ভালোবাসে। ওর বয়সী বা কত, 16 কি 17 হবে। 7 বছর আগে ও ভালোবাসা কি তা বুঝতো বলো? যাই হোক দাদু ভাই, তুমি কিন্তু আমার নাতনিকে অনেক কষ্ট দিয়েছো, সেটা কিন্তু ঠিক নয়। দাদি, মানছি আমি ভুল করেছি, যার ক্ষমা হয় না। তাই বলে তুমি আমায় ভুল বোঝো না প্লিজ। তুমি তো সব শুনলে, বলো। যাই হোক না কেন, আমার নাতনিকে তুই নিজ দায়িত্বে সুস্থ করে তুলবি, ওর মুখে আবার হাসি ফুটিয়ে দিবি। আর হ্যাঁ, এবার তোর মনের কথাটা ও কিন্তু বলে দিস। ওসব তুমি চিন্তা করো না দাদি, সেটা তুমি আমার উপর ছেড়ে দাও, আর খুব শীঘ্রই আমি ওকে আমার মনের কথাটা বলে দিব। আচ্ছা দাদি, দাদু আব্বু আর মেজো চাচ্চু কি আমাদের সম্পর্কটা মেনে নেবে বলো? কেন মেনে নেবে না? না মানে ঝুমুর আর আমি তো চাচাতো ভাই বোন, তাই না? আসলে মানে আমি বোঝাতে চাচ্ছিলাম আর কি। আমি বুঝতে পারছি তুই কি বোঝাতে চাচ্ছিস। আচ্ছা দেখ, আমি কিন্তু তোর দাদুর আপন খালাতো বোন, তাই বলে কি আমাদের বিয়ে হয়নি বল? তাও আবার তোর দাদু আমায় পছন্দ করে বিয়ে করেছেন, তাহলে তোদের কেন মেনে নেবে না? এরকম রিলেশন তো প্রায় হয়ে থাকে। তুমি এত শিওর কিভাবে হচ্ছ বলো তো? কারণ ঝুমুরের সাথে তোর বিয়ের কথা অনেক আগেই আমরা পাকা করে রেখেছি দাদু ভাই। হোয়াট? কি বলছো? হ্যাঁ সত্যি বলছি। তুই তো জানিস মিলির জন্য খুব ভালো একটা সম্বন্ধ এসেছে, তো মিলির যেদিন এঙ্গেজমেন্ট হবে সেই দিনই ঝুমুরের সাথে তোর আকদ করে দেওয়া হবে। ও মাই গড, দাদি এত বড় একটা খবর তুমি আমায় এতদিন জানাওনি কেন? হয়েছে, এখন এত উত্তেজিত হওয়ার দরকার নেই। আগে ঝুমুরকে তুই সুস্থ করে তুল দাদু ভাই। আর হ্যাঁ, দুপুর গড়িয়ে বিকেল হয়ে যাচ্ছে, এখনো তুই খাওয়া দাওয়া করিসনি কেন? তাড়াতাড়ি নিচে যা, গিয়ে খেয়ে আয়। দাদি, যে নিউজটা শুনিয়েছো না, আমার খুশিতে পেট ভরে গেছে। ফাইনালি ঝুমুর আমার হবে। আই এম সো হ্যাপি দাদি, আই এম সো হ্যাপি। হয়েছে, এবার যা, আর নীলাকে বল একটু এখানে আসতে। যা যা। রিয়ান ঝুমুরের দিকে একবার তাকিয়ে রুম থেকে বেরিয়ে নিচে চলে গেল, গিয়ে নীলাকে পাঠিয়ে দিল ঝুমুরের রুমে। রিয়ান খাওয়া দাওয়া শেষে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেল। তাদের অফিসটা খুব বড়। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ সারা বাংলাদেশের মধ্যে খুব বড় আর সুনামধন্য একটি কোম্পানি। খুব নামি দামি একটি কোম্পানি এটা। কোম্পানিটির প্রতিষ্ঠাতা হলেন রিয়ানের দাদা জনাব আশফাক চৌধুরী। অনেক পরিশ্রমের পর কোম্পানিটি আজ এই পর্যায়ে এসেছে।
এখন রিয়ানের বাবা চাচারা আর তুষারই সব দেখাশোনা করে, আর রিয়ানও এখন অফিসের সিইও পদে জয়েন করবে। গতকাল রিয়ান ঝুমুরের জন্য অফিসে যেতে পারেনি, আজ সকালেও যেতে পারেনি, তাই এখন বিকালের দিকে যাচ্ছে। রিয়ান আজ পুরাই ফর্মাল গেটআপে, সাদা শার্ট, কালো প্যান্ট, কালো ব্লেজার, কালো শু, হাতে কালো টাইটান ব্র্যান্ডের ঘড়ি, চুলগুলো জেল দিয়ে একপাশে সেট করা, চোখে ব্ল্যাক সানগ্লাস, আর সে নিজে তার BMW কার ড্রাইভ করছে। এক কথায় জাস্ট অস্থির লাগছে রিয়ানকে দেখতে, কোনো হিরো থেকে কম নয়। এরই মধ্যে কানে ব্লুটুথ লাগানো, ওর ফ্রেন্ডদের সাথে কথা বলছে। ঈশানের সাথে কথা বলতে বলতে অফিসে পৌঁছে গেল রিয়ান। সিকিউরিটি গেট খুলে দিতেই সা করে গাড়ি নিয়ে রিয়ান পার্কিং লটে চলে এলো। সঠিক জায়গায় গাড়ি পার্ক করে বাইরে বের হয়ে গাড়ির ডোর লক করে দিল সে। রিয়ানের অপেক্ষায় এতক্ষণ বাইরে দাঁড়িয়েছিলেন অফিসের ম্যানেজার এবং অফিসেরই আরো কয়েকজন লোক। তারা রিয়ানের সাথে হ্যান্ডশেক করে অভ্যর্থনা জানিয়ে রিয়ানকে অফিসের ভেতর নিয়ে গেলেন। সেখানে সব এমপ্লয়িরা রিয়ানকে ফুল প্লাস গিফট দিয়ে স্বাগতম জানালো, আর রিয়ান সবার সাথে পরিচিত হলো। ম্যানেজার সবাইকে জানিয়ে দিলেন যে আজকে থেকে রিয়ান চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সিইও হিসেবে জয়েন করেছে। অফিসের বেশিরভাগ মেয়েরাই রিয়ানকে দেখে ফিদা হয়ে গেছে। রিয়ান ওসবে পাত্তা দিল না, কারণ তার হৃদয় জুড়ে যে শুধু ঝুমুর বিরাজ করছে। ম্যানেজার রিয়ানকে ওর কেবিনের দিকে নিয়ে গেলেন। রিয়ানের ক্যাবিনটা অনেক বড় আর খুব সুন্দর করে গোছানো। 10 তলা থেকে শহরের প্রায় অর্ধেক দেখা যায়। রিয়ানের ক্যাবিন 10 তলায় খোলামেলা সাইটে। তুষারের ক্যাবিনও রিয়ানের কেবিনের পাশে। তুষার এই অফিসের একজন এমডি। আজকে তুষার অফিসে আসেনি, শুধু রিয়ান এসেছে। সে আগে থেকে তুষারের কাছ থেকে সিইও এর কাজ সম্পর্কে বিস্তারিত জেনে নিয়েছে, আর এইসব সম্পর্কে ওর কিছু অভিজ্ঞতাও আছে, তাই নতুন করে কিছু বুঝিয়ে দিতে হলো না রিয়ানকে। রিয়ান তার ক্যাবিন ঘুরে দেখে ম্যানেজারের দিকে ফিরে বলল, নাইস কেবিন, আই লাইক ইট। থ্যাংক ইউ স্যার। ম্যানেজার একটি যুবক ছেলেকে নিয়ে এলেন আর বললেন, স্যার আজকে থেকে রাজু আহমেদ আপনার পিএ। ওয়ালাইকুম আসসালাম। রিজু ছেলেটা অনেক ভালো, কাজেও খুবই ন্যায়পরায়ণ আর ভদ্র। রিসেন্টলি যে ডিলগুলো হয়েছে তার সবগুলো খুব সুন্দরভাবে রিয়ানকে বুঝিয়ে বলল। ফাইলগুলো ও এগিয়ে দিল। রিয়ানের অধীনে যে ডিলগুলো রাখা হয়েছে সে ব্যাপারে রিজু রিয়ানের সাথে আলোচনা করলো। তারপর রিয়ানের অধীনে যারা কাজ করবে তাদের সাথে রিজু পরিচয় করিয়ে দিল রিয়ানকে। সবার সাথে পরিচিত হওয়ার পর রিয়ান তাদেরকে তার সাথে কাজ করতে হলে যে রুলসগুলো মেনে চলতে হবে তার সম্পর্কে সবাইকে অবগত করলো। আজ প্রথম দিন, তাই আরো কিছুক্ষণ রিজুর সাথে কথা বলে পুরো অফিসটা ঘুরে তারপর বাসা থেকে রওনা দিল রিয়ান। অপরদিকে ঝুমুরের ঘুম ভেঙে গেছে পানির পিপাসা পাওয়ায়। চোখ পিটপিট করে এদিক ওদিক তাকালো সে। ঝুমুর দেখলো তার পাশে নীলা শুয়ে শুয়ে উল্টো দিকে ঘুরে ফোন টিপছে। ঝুমুর আস্তে করে উঠে বসলো বিছানায়। শব্দ পেয়ে নীলা ঘুরে তাকালো ঝুমুরের দিকে। তাকিয়ে সে উঠে বসলো, ব্যস্ত হয়ে বলল, ঝুমু, কিছু কি লাগবে তোর? আসলে গলা শুকিয়ে গেছে, পানি খাবো। এই নে ধর। ঢকঢক করে সব পানি খেয়ে গ্লাসটা ওর হাতে দিলাম। থ্যাঙ্কস। দুর্বলতাটা কি একটু কমেছে ঝুমু? কমেছে, বাট কিছু ভালো লাগছে না আমার। ও আচ্ছা, তুই ড্রেসটা চেঞ্জ করে নে, তারপর যা করতে মন চাই করবি, ওকে? হ্যাঁ, হাত মুখ ধুতে হবে আগে। আচ্ছা, আব্বু চাচ্ছু তারা সবাই কোথায় রে? কারোর কোনো সারা শব্দ নেই? ফ্যাক্টরিতে কি একটা ঝামেলা হয়েছে, তাই ওরা 5 জনই সেখানে গিয়েছে। ফিরতে একটু লেট হতে পারে। মেজো চাচ্ছু তো তোর জন্য যেতে চাইছিলেন না, বাট আমি আর ভাইয়া বলেছি টেনশন না করতে, আমরা আছি তো, তাই রেখে গেছেন। আম্মু আর মেজো আম্মু তোর জন্য তোর প্রিয় খাবার বানাতে ব্যস্ত, আর ভাইয়া অফিসে গেছে। আর বাকিরা কে কোথায় আছে বলতে পারি না। আমি শুধু জিজ্ঞেস করেছি আব্বু আর চাচুদের কথা, আর তুই সারা গোষ্ঠীর ইতিহাস তুলে ধরছিস। তুই আসলে একটা মাথা মোটা বলদ। আমি মাথা মোটা বলদ হলে তুই আমারই বোন বলদি জাম্বুরা। হোয়াট ডু ইউ মিন বাই বলদি জাম্বুরা? কিছু না, এখন উঠ, তুই যা গিয়ে ফ্রেশ হয়ে আয়, তারপর ড্রেস চেঞ্জ করবি, যা। খবরদার ওয়াশরুমের দরজা লাগাবি না, আর রুমে এসে ড্রেস চেঞ্জ করবি। আর হ্যাঁ, ঠান্ডা পানি ইউজ করা নিষেধ কিন্তু, সো মাইন্ড ইট। যথা আজ্ঞা বেগম সাহেবা, এখন যা। ওকে।
আহ, আমি কিন্তু রুমে আছি, কিছু দরকার লাগলে বলিস। ওকে। তারপর ঝুমুর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে এসে রুমের মধ্যে ড্রেস চেঞ্জ করে নিল। ওর শরীর একটু একটু দুর্বল লাগছে আর মাথাও ঘুরছে, কিন্তু সারাদিন এক ঘরে বসে থাকতে খুবই বিরক্ত লাগছে ঝুমুরের। তাই নীলা ঝুমুরকে নিয়ে ঝুমুরের বারান্দায় গেল। ঝুমুর আস্তে করে বারান্দার রেলিং ধরে দাঁড়ালো। বাইরে হালকা হালকা বাতাস হচ্ছে। ঝুমুর চোখ বন্ধ করে বাতাসটি অনুভব করছে। নিজেকে খুবই হালকা মনে হচ্ছে এখন ঝুমুরের কাছে। আর নীলা তো কানের কাছে ঘানর ঘানর করতেই আছে। কলেজে কি হলো না হলো, কোন দিন খুলবে ইত্যাদি বলছে নীলা। ঝুমুর প্রতি উত্তরে শুধু হু হা করছে, তাও আবার চোখ বন্ধ করে। হঠাৎ ঝুমুর নীলাকে একটা প্রশ্ন করলো। আচ্ছা নীলা, একটা কথা বলতে পারিস, ভালোবাসা এত কষ্ট কেন? এমন প্রশ্নে নীলা থতমত খেয়ে গেল। উত্তরে কি বলবে বুঝতে পারছে না সে। ঝুমুর আবারও বলতে লাগলো, কাউকে মন থেকে ভালোবাসা কি পাপ, অপরাধ নাকি দোষ, কোনটা? এই প্রশ্নের উত্তর যে আমার কাছে নেই রে বোন, আমি তো কাউকে এখনো ভালোবাসিনি। হবে হয়তোবা। আর কিছু না বলে চুপ হয়ে গেলাম। এমন সময় নীলার ফোন বেজে উঠলো। নীলা বলে উঠে, এই রে, বৃষ্টির ফোন দিয়েছে, নিশ্চয়ই কলেজের ব্যাপারে কথা বলবে। নীলা ফোন রিসিভ করে বারান্দার ওপাশে চলে গেল কথা বলতে বলতে। আর এদিকে ঝুমুর চোখ বন্ধ করে আগের মতো প্রকৃতির মৃদুমন্দন বাতাস অনুভব করছে। হঠাৎ এক দমকা হাওয়ায় ঝুমুরের চুল এসে মুখে আছড়ে পড়ল। চোখ খুলে আলতো করে মুখ থেকে চুল সরিয়ে দিল ঝুমুর। গাড়ির মৃদু গুঞ্জন শুনে বাড়ির গেটের দিকে তাকালো সে। দেখলো একটা গাড়ি ভিতরে ঢুকছে। ড্রাইভিং সিটে রিয়ানকে দেখে ঝুমুরের মনটা ধক করে উঠল। কেমন একটা অজানা অনুভূতি ঝেঁকে ধরল ঝুমুরকে। ঝুমুর আস্তে আস্তে বারান্দার কোণে পিলারে হেলান দিয়ে এক দৃষ্টিতে রিয়ানকে দেখছে। ভালোবাসার মানুষকে দেখলে মনে এক আলাদা প্রশান্তি ছেয়ে যায়। এই অনুভূতিটি ভাষায় প্রকাশ করার মতো নয়। একমাত্র যে মন থেকে কাউকে ভালোবেসেছি সেই বুঝতে পারবে। এদিকে রিয়ান গাড়ি গ্যারেজে ঢুকে গাড়ির ডোর লক করে বেরিয়ে এলো। বাড়ির বড় লন ধরে আস্তে আস্তে হিরোর মতো হেঁটে যাচ্ছে রিয়ান। হাঁটার মধ্যে কান থেকে ব্লুটুথ খুলে প্যান্টের পকেটে রেখে দিয়ে ফোনটা বের করে নিল সে। সেই সময় নীলাশ ফোন দিল রিয়ানকে। সে হাঁটার গতি আরো কমিয়ে ফোন রিসিভ করলো। কানে ফোন ঠেকাতেই নীলাশ বলে উঠল, হ্যাঁ ব্রো, হোয়াটসঅ্যাপ। ওয়ালাইকুম আসসালাম। এইমাত্র অফিস থেকে বাসায় আসলাম। তোর কি অবস্থা? হেঁটে গিয়ে যেখানে ঘাসের মধ্যে চেয়ার টেবিল রাখা খোলামেলা জায়গায়, সেখানে চেয়ার টেনে বসে পড়লাম। বাসায় আছি বর্তমানে, খুব টায়ার্ড লাগছে রে ভাই। আব্বুর ব্যবসা একা হাতে সামলানো চারটিখানে কথা নয়। কিছুদিন থাক, তুইও তখন সেম কথাই বলবি। ও আচ্ছা, তখনকারটা তখন দেখা যাবে। আচ্ছা, ঝুমুরের এখন কি অবস্থা, কেমন আছে ও? হ্যাঁ, আল্লাহর রহমতে এখন কিছুটা সুস্থ আছে। কথা বলতে বলতে হঠাৎ রিয়ানের অপোজিটে দোতলায় ঝুমুরের রুমের ব্যালকনিতে চোখ গেল। চোখটা সেখানেই আটকে গেল তার। এলোমেলো ভাবেও একটা মেয়েকে এত সুন্দর লাগতে পারে তা আজকে বুঝলো রিয়ান। ঝুমুর আজকে কোনো সালোয়ার কামিজ পরেনি। সে লিলেনের কাপড়ের ঢিলা ডালা হাঁটু পর্যন্ত একটা গাউন পরেছে, সাথে ওর শরীরের রঙের মতো লেগিংস, আর এলোমেলো চুল হালকা বাতাসে উঠছে। রিয়ান যেমন এক ধ্যানে ঝুমুরকে দেখছে, ঝুমুরও তেমনই রিয়ানকে এক দৃষ্টিতে দেখছে। রিয়ান ঝুমুরকে দেখতে এতটাই ব্যস্ত যে ফোনে নীলাশ হ্যালো হ্যালো করছে তা ওর কানে ঢুকছেই না। অপরদিকে ঝুমুর কিছুক্ষণ অপলকভাবে রিয়ানকে দেখে তারপর আস্তে আস্তে নিজেকে অপরদিকে ফিরিয়ে নিল। মনে মনে ভাবতে লাগলো, কি লাভ হবে তোমার মায়াজালে নিজেকে জড়িয়ে? সেই তুমি তো আমার নও, কিন্তু এই বেহায়া মনটাকে তো বোঝাতে পারি না। কেন যেন মন বারবার বলে তুমি একমাত্র আমার, তুমি আমারই হবে একদিন, কিন্তু সেটা তো সম্ভব নয়। তারপর নীলা ফোন শেষ করে এসে ঝুমুরকে ধরে আস্তে আস্তে রুমে নিয়ে গেল। ঝুমুর চলে যাওয়ায় রিয়ানের ধ্যান ভাঙল। তারপর সে নীলাশের সাথে ফোনে কথা বলা শেষ করে বাড়ির ভেতরে চলে গেল। এইভাবেই এক সপ্তাহ কেটে গেল। ঝুমুর এখন বলতে গেলে পুরোপুরি সুস্থ, একমাত্র রিয়ানের প্রপার কেয়ারের জন্যে। এই একটা সপ্তাহ সে ঝুমুরকে একদম চোখে চোখে রেখেছে। এমনকি অফিসে মাত্র 3 ঘন্টা কাজ করে বাকি সময় সে বাসায় ঝুমুরের পাশেই থেকেছে।
প্রতিদিন নিজের হাতে ঝুমুরকে টাইম টু টাইম খাবার আর ওষুধ খাওয়ানো, ঝুমুরের ফেভারিট চকলেট দেওয়া আর ঝুমুর ঘুমিয়ে যাওয়ার পর কপালে আর 2 গালে চুমু দেওয়া তার নিত্যদিনের অভ্যাস, যদিও তার ঝুমুরের অজান্তে। পরিবারের বড়রা অনেক খুশি এটা দেখে যে রিয়ান ঝুমুরের প্রচুর খেয়াল রাখে প্লাস ভালোবাসে, কিন্তু ঝুমুর মনে করে রিয়ান এইসব চাপে পড়ে করছে। রিয়ানের সাথে সে প্রয়োজন ছাড়া একটা কথাও বলে না, কিন্তু তার চোখ দুটো শুধু রিয়ানকেই খুঁজে। মনের কোণে একটি সুপ্ত কল্পনা যে রিয়ান তারই হবে। আজকে মিলিকে পাত্রপক্ষ দেখতে আসবে আর বিয়ের ডেটও ফিক্স করা হবে আজকে। তাদের অনেক আগে থেকে ইচ্ছা যে মিলিকে তারা তাদের ঘরের বউ বানাবে। জনাব আহমদ চৌধুরীর বন্ধুর ছেলের জন্য মিলিকে দেখতে আসা। ছেলেপক্ষের পরিবারের সাথে রিয়ানদের পরিবারের খুব ভালো সম্পর্ক আছে। রাজ কানাডা থেকে স্টাডি কমপ্লিট করে দেশে এসেছে 5 মাস আগে। বাবার বিজনেস দেখাশোনা করে এখন সে। রাজরা সপরিবারে এসেছে রিয়ানদের বাসায়। বিভিন্ন ধরনের খাবার দাবারের আয়োজন করা হয়েছে। শুধু রাজের পরিবার নয়, নীলাশের পরিবারও আমন্ত্রিত সেখানে। সারা ড্রয়িং রুম ভর্তি হয়ে গেছে মেহমান আর রিয়ানদের পরিবারের সবাই মিলে। গল্প গুজব আর আড্ডায় ভরপুর। সবাই মেতে উঠেছে সেই আড্ডায়। সবাই জানে যে শুধু মিলিকেই দেখতে আসবে, কিন্তু নীলাকেও যে দেখতে আসবে সেটা পরিবারের বড়রা ছাড়া আর কেউ জানে না। হ্যাঁ, নীলেশ নীলাকে খুব পছন্দ করে আর সে তার ফ্যামিলিকেও এই কথাটা বলেছে। তাই আজ ওদের বিয়ের ব্যাপারে সবকিছু পাকা করা হবে। রিয়ান আর নীলাশ তাদেরও বাকি ফ্রেন্ডদের আনার জন্য দুজনের গাড়ি নিয়ে বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে। আর এদিকে ঝুমুর আর নীলা মিলিকে শুধু সাজিয়ে শাড়ি পরানোর দায়িত্ব ছিনিয়ে রিয়া আর ঈশিতার উপর চাপিয়ে দিয়ে দুজনেই বাইরে বেরিয়ে এলো। নীলা হেল দুলে ঘাসের উপর হাঁটছে আর ঝুমুর এক আঙ্গুল দিয়ে নিজের চুল পেঁচাচ্ছে আর ছুটাচ্ছে এবং এক হাত দিয়ে ফোন চালাচ্ছে। নীলা বলতে লাগলো, আহা কি আনন্দ লাগছে রে ঝুমুর, তুই জানিস না পাত্রী দেখতে আসছে মিলি আপুকে। তাহলে তুই এত লাফাচ্ছিস কেন? অ্যাকচুয়ালি আমিও সেটা বুঝতে পারছি না, মনে হচ্ছে যেন আমাকে দেখতে আসছে। ইস, কবে যে এভাবে আমাকে দেখতে আসবে। কি ওএমজি, সিরিয়াসলি তুই এত বিয়ে পাগলি? কই, আগে তো জানতাম না। হে আল্লাহ, একে তুমি হেদায়েত দান করো, আমিন। বলত, আমি যথেষ্ট হেদায়েতে আছি, তুই বরং আমার বিয়ের জন্য দোয়া কর। ওকে, হে আল্লাহ, তুমি ওর মনস্কামনা পূর্ণ করো। ওকে যত তাড়াতাড়ি সম্ভব বিদায় করে দাও। ওর কোল আলো করে 100 সন্তান দাও। ওকে 100 সন্তানের জননী বানিয়ে দাও, আমিন। 2 হাত তুলে মোনাজাতের ভঙ্গিতে। খবিস কোথাকার, এটা দোয়া নয়, বর দোয়া করেছিস। তুই তো বললি দোয়া করতে, তাই আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম দোয়ার সাথে। কথাটি সম্পূর্ণ করতে পারল না সে। গাড়ির গুঞ্জনের শব্দ শুনে গেটের দিকে তাকালো দুজনেই। দেখলো 2টি গাড়ি সামনে পাল্লা দিয়ে রেসিং এর মতো করে ভেতরে ঢুকছে। সা করে ভেতরে ঢুকেই একদম ঝুমুর আর নীলার পাশে এসে থামলো 2টি গাড়ি। একদম হিরোর মতো এন্ট্রি নিয়ে 2 গাড়ির ড্রাইভিং সিট থেকে রিয়ান আর নীলাশ বেরিয়ে এলো। গাড়ির পেছনের সিট থেকে তাদের বাকি ফ্রেন্ডরাও বেরিয়ে এলো। এমন সময় জিনিয়া আর ঈশিতাও নীলা আর ঝুমুরের কাছে এলো। নীলাশ আর রিয়ান আস্তে আস্তে তাদের সামনে এসে দাঁড়ালো। পেছনে তাদের ফ্রেন্ড তুহিন, ইয়াদ, লারা ও ঈশান। হে গার্লস, তোমরা এখানে কি করছো? নীলা একবার নীলাশকে পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে নিল, তারপর চোখ ছোট ছোট করে বলল, সেটা আপনার জেনে কোনো লাভ নেই। ওরা কথা বলছে আর এদিকে রিয়ান ঝুমুরকে দেখে যেন থমকে গেছে। ঝুমুরকে আজ রিয়ানের কাছে মারাত্মক সুন্দর লাগছে। গাঢ় চকলেট কালারের লং রাউন্ড ড্রেস, ফুল হাতা দিয়ে, রংটা যেন তার দেহে গভীরভাবে ফুটে উঠেছে। চুল ছেড়ে মাথায় হোয়াইট স্টোন বসানো চিকন চেনের মতো টায়রা দিয়ে পেঁচানো, চোখে গাঢ় করে কাজল দেয়া আর ঠোঁটে গ্লসি লিপ গ্লস। ব্যাস, এতেই সে পারফেক্ট আর রিয়ানের পাগল হওয়ার জন্য যথেষ্ট। আর ঝুমুর রিয়ানকে একবার দেখে চোখ ফিরিয়ে নিয়েছে, কারণ রিয়ানের চোখের দিকে তাকালে সে সেই চোখের গভীরে হারিয়ে যাবে। আর রিয়ান আজ 3/4 ট্রাউজার আর সাদা টি শার্ট পরেছে। জেল দিয়ে চুলগুলো খুব সুন্দর করে সেট করা আর চোখে ব্ল্যাক সানগ্লাস। এদিকে নীলা আর নীলাশ তর্ক করতেই আছে। তোমরা মেয়েরা বুঝো কম, চিল্লাও বেশি, কোনো কাজেরই না, শুধু ঝগড়াই করতে পারো। আমরা ছেলেরা চাইলে হ্যাঁ অনেক কিছুই করতে পারি, কিন্তু তোমরা কিছু পারো কি?
আকামের ঢেকি। ও হ্যালো মিস্টার, আকামের ঢেকি কাকে বলছেন? আমাদেরকে? হ্যাঁ, আমি আর ঝুমুর যা পারি তা শুনলে আপনার চোখ চরক গাছ হয়ে যাবে। তা কি পারো তোমরা? নীলা বাদ দে বোন, ঘরে চল, ফালতু বক বক করে লাভ নেই। না নীলা, তুমি বলো। আমার কথা বাদ দে, কারণ আমি যা কিছু পারি তা সবই ঝুমুর শিখিয়েছে আমাকে। ঝুমুর বাইসাইকেল চালাতে পারে, বাইসাইকেলের রেসে জিতে এই পর্যন্ত 3টা মেডেল আর ট্রফি পেয়েছে। ইদানিং বাইক রাইডও শিখেছে, কার ড্রাইভিংও পারে, কম্পিউটার অপারেটিং অ্যান্ড গ্রাফিক ডিজাইনও পারে। কয়েক মাস আগে ইংলিশের উপর স্পোকিং কোর্স কমপ্লিট করলো। আগে স্কুলের সেরা ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন ছিল, আর এখন কলেজেও। স্কুলে ও কলেজে বেস্ট সিঙ্গার হলো সে। স্কুল ও কলেজের বেস্ট সিঙ্গার হলো সে। কলেজের কোনো ফাংশন হলে সবার আগে প্রিন্সিপাল স্যার ঝুমুরকেই ডাক দেন। অনেক ভালো মেকআপ করতে পারে, যদিও সে নিজে তেমন একটা করে না। আর রান্না বান্না তো লাজবাব। ওর হাতের রান্না করা বিরিয়ানি একবার খেলে ফিদা হতে বাধ্য। এন্ড আমিও এসব মোটামুটি পারি। সবাই যেন নীলার কথাগুলো শুধু গিলছে। এতটা অবাক হয়েছে সবাই যে মুখ হাঁ করে দাঁড়িয়ে আছে। অবশেষে নীরবতা ভাঙল ঈশান। ও মাই গড, আই এম জাস্ট শকিং ব্রো। যা বলিস, আমি নিজেও প্রচুর শকে আছি। ঝুমুরকে দেখেই তো বোঝাই যায় না যে ও এত কিছু পারে। আই এম জাস্ট স্পেসলেস ব্রো। সত্যি ঝুমুর, তুমি সবকিছু ছাড়িয়ে গেছো। এত গুণ তোমার। ও এমজি, সত্যি তুমি এত কিছু পারো? আই ক্যান বিলিভ দ্যাট। আপনি বিশ্বাস করলে কি, না করলেও বা কি, সত্যি তো এটাই যে আমার বোন এই সব কিছুই পারে। আই এম ভেরি প্রাউড অফ মাই সিস্টার। এদিকে রিয়ান আর নীলাশ এখনো অবাকের চরম পর্যায়ে। ওরা এরকম কিছু শোনার আশা করেনি। নীলাশ বলল, এত কিছু একসাথে? হাউ? এত কিছু কিভাবে শিখলে ঝুমুর? আর এর পিছনে কি কোনো কারণ আছে? আসলে কেউ একজন বলেছিল যে আমার দ্বারা কোনো ভালো কাজ সম্ভব না। আমি কোনো কাজেরই না, যত সব আজাররা আমার দ্বারাই হবে। বাট একটা কথা আছে না, ইচ্ছে থাকলে উপায় হয়, তাই আমিও দেখিয়ে দিলাম। কোন গর্দবে তোমাকে এই কথাটি বলেছে? এই কথা শুনে রিয়ানের কাশি উঠে গেল। নীলাশ তার পাশেই ছিল, তাই সে রিয়ানের পিঠে আর মাথায় আস্তে করে বাড়ি দিল। ওর আবার কি হলো? রিয়ান, আর ইউ ওকে? ইয়া, আই এম ওকে। রিয়ানের কাণ্ড দেখে ঝুমুরের পেট ফেটে হাসি আসছে। বেচারা ভালো জব্দ হয়েছে। এমন সময় জিনিয়া বলল, এই যে, আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমাদের সবাইকে অনেকক্ষণ আগে বড় আম্মু যেতে বলেছেন, আর তোমরা এখানেই দাঁড়িয়ে আছো। হ্যাঁ আসছি, তোরা যা। যাওয়ার সময় নীলা একটু এগিয়ে এলো নীলাশের সামনে, কানের কাছে মুখ নিয়ে বলল, লিসেন ভাইয়া ফ্রেন্ড, আমিও কিন্তু ঝুমুরের মতো অনেক কিছুই পারি। তবে ঝুমুর ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন আর আমি হলাম বাস্কেটবল চ্যাম্পিয়ন। সো আমাকে নিয়ে উপহাস করবেন না। বেশি তেড়িবেড়ি করলে বাস্কেটবলের মতো আছাড় মারবো, মাইন্ড ইট। এই কথা বলে নীলা চলে গেল অন্যদের সাথে। আর নীলাশ অসহায়ভাবে তাকিয়ে আছে নীলার যাওয়ার পানে, আর মনে মনে ভাবছে, খাল কেটে কুমির আনছি না তো। অতঃপর ভেতরে গিয়ে দেখলো ওরা মিলিকে পাত্রপক্ষের সামনে আনা হয়েছে। অনেক ধরনের কথাবার্তা চলছে সেখানে। ওরা এক একজন এক এক জায়গায় গিয়ে দাঁড়ালো, কারণ এখানে সব জায়গা জুড়ে বড়রা বসেছেন। তাই ঝুমুর এক কোণে গিয়ে দাঁড়িয়েছে। নীলাকে ওর আম্মু ডেকে নিয়ে গেছেন। বাকিরা অন্যদিকে সামনাসামনি দাঁড়িয়েছে। লারা মেয়েটা একটু বেশি গায়ে পড়া টাইপের। সেই প্রথম থেকে রিয়ানের সাথে গায়ে পড়ে কথা বলছে, একটু বেশি ঘেঁষাঘেঁষি আর হাসাহাসি করছে। এখনো সেই রকম ভাবে ঘেঁষাঘেঁষি করছে। দূর থেকে ঝুমুর সবকিছু দেখছে। এইসব দেখে তার বুক ফেটে কান্না আসছে, কিন্তু কান্না করতে পারছে না। তবুও তার চোখ পেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। 2 হাত উঠিয়ে আস্তে করে 2 চোখের পানি মুছে নিল। ঝুমুর টেরও পেল না তার পেছনে যে রিয়ান এসে দাঁড়িয়েছে। রিয়ান সেখান থেকে দেখেছে যে ঝুমুর মনমরা করে দাঁড়িয়ে আছে ওই কোণে, তাই সে ঝুমুরের পাশে এসেছে। এসে দেখলো ঝুমুর চোখ মুছছে। কোনো কিছু না বলে সে ঝুমুরের পেছনে দাঁড়িয়ে 2 হাত ঝুমুরের কোমরের 2 পাশে রেখে
ছটকা দিয়ে নিজের সাথে মিশিয়ে নিল। ঝুমুরের পিঠ রিয়ানের বুকের সাথে গিয়ে লাগলো। রিয়ান একদম শক্ত করে জড়িয়ে ধরল পিছন থেকে। এরকম কাণ্ডে ঝুমুর প্রচুর ভয় পেল। সে চিৎকার করতে গেলে রিয়ান পেছন থেকে তার ঠোঁটে আঙ্গুল দিয়ে স্লাইড করে বলল, হুশ, চিৎকার করিস না, আমি। কি করছো কি? হ্যাঁ, ছাড়ো, কেউ দেখে ফেলবে, প্লিজ ছাড়ো। চুপ, একদম চুপ, কোনো কথা না। কেউ কি দেখবে আবার? জাস্ট কিপ ইউর মাউথ শাট, ইউ স্টুপিড গার্ল। ধমকে কাজ হলো। ঝুমুর একদম চুপ হয়ে গেল, এমনকি মুচড়ামুচড়িও করছে না। সে অনুভব করতে লাগলো রিয়ানের স্পর্শগুলো। ড্রয়িং রুমে একটা বড় ফুলদানি রুমের খাজের মধ্যে রাখা হয়েছে, আর খাজের এক পাশে কোণে পর্দায় টাঙ্গানো আছে। সেই কোণে ঝুমুর আর রিয়ান দাঁড়িয়ে আছে, সেখান থেকে সবাই দেখা যায়। কিন্তু অন্য কেউ ভালো করে লক্ষ্য না করলে তাদেরকে দেখে বুঝতে পারবে না তারা কি করছে। আর সত্যি কথা বলতে এইদিকে কেউ খেয়াল করছে না, সবাই অন্যদিকে ব্যস্ত। এইদিকে নীলাকে তার আম্মু জোর করে শাড়ি পরিয়ে নিচে নীলাশের পরিবারের সামনে নিয়ে এলেন। বেচারি বারবার প্রশ্ন করে যাচ্ছে, কিন্তু কোনো উত্তর পেল না। তার আম্মু তাকে নীলাশের আম্মুর সামনে নিয়ে দাঁড় করালেন, বললেন, এই যে ভাবি, নীলাকে নিয়ে এলাম। নীলাশ তার বাবার পাশে বসেছিল। সামনে তাকাতেই সে একদম স্থির হয়ে গেল। নীলাকে এত অপরূপভাবে দেখবে সে কল্পনা করেনি। খাড়ো নীলের মধ্যে কালো পাড়ের শাড়ি, চুলগুলো হাত খোপা করা, দু হাতে দুটো চুড়ি, মাথার উপর আঁচল টেনে দেওয়া, পুরো বউ বউ লাগছে। নীলাশের আম্মু সোফা থেকে উঠে নীলার কাছে গেলেন। নীলার থুতনি ধরে আলতো করে তুলে বললেন, মাশাআল্লাহ, আমার নীলামাকে তো একদম পরীর মতো দেখাচ্ছে। এরকমই একটা হুড়পড়ি আমার ছেলের জন্য চেয়েছিলাম। একমাত্রই তুমি পারবে আমার পেয়ারা ছেলেকে ঠিক করতে। আর আমার সংসারের একমাত্র লক্ষ্মী হয়ে তুমি আমার সংসারে চলে এলে সবকিছুই পূর্ণতা পাবে। নীলার কপালে চুমু দিয়ে হাতে দুটি বড় সোনার বালা পরিয়ে দিলেন তিনি। নীলা কিছু বুঝতে পারল না কি হচ্ছে তার সাথে। তার মনে হচ্ছে যে সে এক গোলক ধাঁধায় রয়েছে। এই বিয়েতে প্রথমে নীলার আব্বু আম্মু রাজি ছিলেন না, কারণ নীলা এখনো ছোট। তবে নীলাশ ছেলেটা যেমন ভালো, তেমনি তার ফ্যামিলিও অনেক ভালো। সবচেয়ে বড় কথা, নীলা অনেক হ্যাপি থাকবে, ভালো থাকবে, কারণ নীলাশ নীলাকে প্রচুর ভালোবাসে, তাই তারা রাজি হয়েছেন। নীলাশের আম্মু বললেন নীলার আব্বু আম্মু আর দাদু দাদির উদ্দেশ্যে, আচ্ছা, তাহলে ওদেরকে আলাদা কথা বলতে পাঠাই, কি বলেন আপনারা? তাই হোক। নীলা, যাও তো দিদি ভাই, নীলাজ দাদু ভাইকে তোমার রুমে নিয়ে যাও। নীলা ভয়ে কিছু জিজ্ঞেস করার সাহস পেল না, আবার মুখের উপর নাও করতে পারল না। এই পাটাকে আমার রুমে নিয়ে যেতে হবে কেন? ধুর। জি দাদু, যাচ্ছি, আসুন। চলো। মিলিকেও রাজের সাথে কিছুক্ষণ আলাদাভাবে কথা বলার জন্য মিলির রুমে পাঠানো হয়েছে। এদিকে ঝুমুর এমন অবাক হয়েছে নীলার বিয়ের কথা শুনে যে রিয়ান ঝুমুরের গাড়ে নাক ঢুকিয়ে বসে আছে সে কথাটাও ভুলে গেছে। যখন রিয়ান ঝুমুরের কানের লতিতে আলতো করে বাইট করলো, তখন ঝুমুরের ধ্যান ভাঙল। লজ্জায় লাল গোলাপি হয়ে যাচ্ছে ঝুমুর, তবুও লজ্জা রেখে বলল, ভালো তো বাসো না, তাহলে এভাবে টাচ করার মানে কি? একদম ঝুমুরের মুখোমুখি হয়ে। তুই কি আমার মনের কথা জানিস? জানলে অবশ্যই কথা বলতি না। ভালোবাসা কিন্তু ঠুনকো নয় ঝুমু। এমন ভাবে বলায় ঝুমুরের শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল, তবে শেষের কথাটা বুঝতে পারল না সে। ঠিক তখনই দাদু রিয়ানকে ডেকে উঠলেন। রিয়ান, কই গেলে তুমি দাদু ভাই? ডাক শুনে রিয়ান ঝুমুরকে টেনে নিয়ে গেল ওদের কাছে, বলল, হ্যাঁ বলো দাদু, কি বলবে? তুমি কি আলাদা টাইম স্পেন্ড করতে চাও? ইয়াব দাদু। তাহলে ঝুমুরকে নিয়ে যাও। তখনই লারা বলে উঠল, ঝুমুর কেন যাবে? চলো রিয়া, আমি যাই তোমার সাথে। আমি যাদের বলছি তারাই যাবে রিহান, যাও। লারা অপমানিত বোধ করলো খুব, মুখ কালো করে দাঁড়িয়ে রইল। এদিকে রিয়ান ঝুমুরের এক হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে ছাদের দিকে। ছাদে গিয়ে ছাদে দরজা লাগিয়ে দিল রিয়ান, যাতে কেউ ছাদে আসতে না পারে। এদিকে নীলাশকে নিয়ে নীলা তার রুমে এলো। নীলার আগে ফুসফুস করছে, বিছানার এক পাশে দাঁড়িয়ে আর শাড়ির আঁচল মুচড়াচ্ছে। আর নীলাশ রুমের দরজা লক করে নীলার সামনে এসে দাঁড়ালো।
নীলাশ এক নজরে তাকিয়ে আছে নীলার দিকে। নীলাশের এরকম তাকানোতে নীলার অস্বস্তি লাগছে খুব। নীলা এবার সাহস সঞ্চয় করে বলল, এসবের মানে কি? কোন সবের? লিসেন, আমি কিন্তু একদম ফান করার মুডে নেই, তাই ভালোই ভালোই বলুন কি হচ্ছে এসব। তোমার আর আমার বিয়ের কথা পাকা করা হচ্ছে বেবি। এটাও কি বুঝো না জানো? কিসের বিয়ে? আমি এখনো অনেক ছোট, এখন আমার কিসের বিয়ে? মানি না আমি এসব। আমি বিয়ে করব না। তুমি কি বাচ্চা? ফিডার খাও আর বিয়ে করবে না কেন? তোমার এখন যথেষ্ট বিয়ে করার বয়স হচ্ছে, বিয়ে তো তোমাকে করতেই হবে। কি বিয়ে করব? তাও আপনাকে? যেখানে আপনি আমার সাথে সারাদিন লেগে থাকেন, কথায় কথায় খোঁচা মারেন, সেখানে বিয়ের পর আমার জীবনটা আপনি পুরোই তেজপাতা বানিয়ে দিবেন। এই কথা শুনে নীলাশ হেসে ফেললো আর নীলা গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। তখন নীলাশ নীলাকে এক টান দিয়ে নিজের কাছে নিয়ে এলো। তার মুখটা একদম নীলার মুখের কাছে নিয়ে গেল। নীলার মুখের উপর আশের চুলগুলো হাত দিয়ে আলতো করে সরিয়ে দিল। নীলা তো ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। এক হাত দিয়ে কোমর পেঁচিয়ে অন্য হাত দিয়ে গালে স্লাইড করতে করতে বলল, বিয়ে পড়া লাগবে না, তখন শুধু রোম্যান্স করবো, ভালোবাসবো আর আদর করবো। এন্ড খোঁচা মারা পরিবর্তে এভাবে কিস করবো, বুঝলে জান? নীলা তো লজ্জায় মনে হচ্ছে মরেই যাবে। এত লজ্জা সে জীবনেও পায়নি। লজ্জায় তার ফর্সা গাল আর নাক রক্তবর্ণ ধারণ করেছে। এত লজ্জা পেতে দেখে নীলাশ বলল, আমার বউটা দেখে লজ্জায় রাঙা হয়ে যাচ্ছে। ইস, এত লজ্জা পেও না গো বউ, পরে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। বিয়ের পর তোমার সব লজ্জা আমি ভেঙে দিই। ভালোবাসি বউ, খুব ভালোবাসি তোমায়। বউ ডাক শুনে নীলার শরীরের সব লোম খাড়া হয়ে গেছে। মনে হচ্ছে আজকে তার শেষ দিন। লজ্জায় চোখও খুলতে পারছে না সে, আর নীলাশও তাকে ছাড়ছে না। লজ্জা দমাতে না পেরে সে নীলাশকে শক্ত করে জড়িয়ে ধরলো। নীলাশ সেটা খুব ভালো করে বুঝতে পারলো। সেও তাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো মুচকি হেসে। অপরদিকে ছাদের এক পাশে খুব বড় খোলামেলা একটা রুম রয়েছে। ভেতরে অনেক সুন্দর করে ডেকোরেট করা পরিষ্কার পরিচ্ছন্ন রুম। জকজকে তকতকে বেড ও যাবতীয় আসবাবপত্রগুলো সবকিছু মিলে পারফেক্ট একদম। রিয়ান ঝুমুরকে সেখানে নিয়ে এলো। ঝুমুরকে বিছানায় বসে সে ঝুমুরের এক পাশে বসলো মুখোমুখি হয়ে। একদম ঝুমুরের চোখে চোখ রেখে তাকিয়ে আছে রিয়ান। ঝুমুর নিচের দিকে তাকিয়ে আছে, তার এক হাত দিয়ে বিছানার চাদর মুচড়াচ্ছে। তখন রিয়ান ঝুমুরকে জিজ্ঞেস করলো, সত্যি করে একটা কথা বলবি? কি কথা? বলবি তো? বলবো। কি জানতে চাও? আমাকে নিয়ে তোর মনের ফিলিংসটা কিরকম? এমন প্রশ্ন শুনে ঝুমুর হতবাক হয়ে গেল। সে ইতস্তত বোধ করতে লাগলো। কিরে, বলবি না? নাকি আমার জন্য তোর মনে কোনো ফিলিংসই নেই? এবার ঝুমুর তার চোখে চোখ রাখলো। মনে মনে ভাবছে সে যার নাম তার নিঃশ্বাসে মিশে আছে, যে তার মন জুড়ে বিস্তৃত, সে কিনা বলছে তার জন্য কোনো ফিলিংস নেই। তখন ঝুমুর সুর করে গেয়ে উঠল তার অপরূপ কণ্ঠে। গানের এই ছন্দের মাধ্যমে ঝুমুর রিয়ানকে অনেক কিছু বুঝিয়ে দিল। রিয়ান অপলক ভাবে ঝুমুর দিকে তাকিয়ে আছে। সে ভাবছে ঝুমুর তাকে এত ভালোবাসে কেন। এবার ঝুমুর বলে উঠল, যার নামে এই জীবনটা লিখে দিয়েছি, যার কথা ভেবে প্রতিটা রাত কেঁদে কেঁদে বালিশ ভিজিয়েছি, তার জন্য আমার মনে কোনো ফিলিংস থাকবে না, তা কি করে হয়? রিয়ান কোনো উত্তর না দিয়ে আলগোছে ঝুমুরের কোলে মাথা রেখে শুয়ে পড়ল। তার দু হাত দিয়ে ঝুমুরের কোমর জোরে ধরে পেটে মুখ গোজালো। এমন স্পর্শে ঝুমুর কেঁপে উঠল। ঝুমুরের পেটের উপর রিয়ানের নিঃশ্বাস পড়ছে। ঝুমুর কিছু বলল না। সে রিয়ানের মাথায় হাত বোলাতে লাগলো, কারণ ঝুমুর তো সব সময় চায় রিয়ানের সংস্পর্শে থাকতে। ঝুমুরের খুব ইচ্ছে করছে রিয়ানের মাথায় একটা চুমু দিতে, কিন্তু সাহস হচ্ছে না। কিন্তু এই অদম্য ইচ্ছাটাকে সে দমাতে পারল না। মাথায় নুয়ে আলতো করে একটা চুমু খেলো সে রিয়ানের মাথায়। রিয়ান সেটা বুঝতে পেরে মুচকি হাসলো, আরো শক্ত করে জড়িয়ে ধরল ঝুমুরের কোমর। এবার ঝুমুর বলে উঠল, ছাড়ো প্লিজ, আমি নিচে যাব। তুই নিচে গিয়ে কি করবি? শুধু শুধু ডিস্টার্ব করিস কেন? বসে থাকে এভাবে। আমার অনেক কাজ আছে, আর নীলার সাথেও কথা আছে। অনেকক্ষণ হয়ে গেছে এখানে এসছি, এখন তো নিচে যাই প্লিজ। বেশি কিছু করলে পরে আমার আর তাকে সারপ্রাইজ দেওয়া হবে না, সব বুঝে যাবে।
যা করার সব পরে হবে, এখন শুধু ধৈর্য ধরতে হবে। ওকে দেন চল, আমিও যাব। চলো। এবার তারা নিচে চলে গেল। মিলি, রাজ, নীলাশ আর নীলা ওরাও নিচে এসেছে। পরিবারের বড়রা মিলে বিয়ের দিন তারিখ ঠিক করেছেন। ঠিক হলো 15 দিন পর এঙ্গেজমেন্ট, আর এঙ্গেজমেন্টের 4 দিন পর প্রথম দিন মেহেদি অনুষ্ঠান, দ্বিতীয় দিন গায়েলুদ্দের অনুষ্ঠান, তৃতীয় দিন বিয়ের অনুষ্ঠান। এইসব অনুষ্ঠান কক্সবাজারের বড় একটা রিসোর্টে অনুষ্ঠিত হবে, আর ঢাকার বড় একটি কনভেনশন সেন্টারে গ্র্যান্ড রিসেপশন পার্টি অনুষ্ঠিত হবে। কক্সবাজারের নীলাশতে নিজস্ব একটা রিসোর্ট আছে, খুব বড় আর অনেক নামি দামি হোটেল প্লাস রিসোর্ট সেটি। তাই সেখানে রিসেপশন ছাড়া বাকি সব অনুষ্ঠান হবে। আর এঙ্গেজমেন্টের 4 দিন আগে ওরা কক্সবাজার চলে যাবে। এই 4 দিন ওরা বেড়াতেও পারবে আর সব অনুষ্ঠানও হবে। আর 11 দিনে সবাই শপিং কমপ্লিট করবে। একপাশে দাঁড়িয়ে ঝুমুর নীলাকে খোঁচা দিয়ে যাচ্ছে, খোঁচাতে খোঁচাতে আর লজ্জা দিতে দিতে নীলাকে ঝুমুর অতিষ্ঠ করে ফেলছে। লজ্জায় নীলা কিছু বলতেও পারছে না, সইতেও পারছে না। ঠিক এমন সময় মিস্টার আশরাফ রিয়ানের বিয়ের ঘোষণা দিয়ে উঠলেন। লিসেন এভরিবডি, এগেইন অন গুড নিউজ ফর অল। একই দিনে আমার ছেলে রিয়ানেরও বিয়ে হবে, আমার পছন্দের মেয়ের সাথেই বিয়ে। সবাই এই কথা শুনে চরম পর্যায়ে অবাক হলো। লারা আর রিয়ার চেহারা বিধ্বস্ত আকার ধারণ করেছে, কজ ওদের ক্রাশ হলো রিয়ান। যারা এটা জানে না তারা অবাকের চূড়ান্ত পর্যায়ে। আর 24,000 ভোল্টের ছটকাও খেয়েছে ঝুমুর। মুহূর্তের মধ্যে তার মনটা ভেঙে চুরমার হয়ে গেল। মনে হচ্ছে যেন তার দাঁড়িয়ে থাকার শক্তি হারিয়ে গেছে। চোখ দুটো ঝোলঝোল করছে। ও রিয়ানের দিকে চোখ গেল। রিয়ানের মুখে হাসি লেগেই আছে, এক মুহূর্তের জন্য হাসি সরছে না মুখ থেকে। রিয়ানের এই খুশি দেখে ঝুমুরের মন পড়ছে। তখন ওদের দাদু বলে উঠলেন, তবে পাত্রীকে তা এখন জানতে পারবে না, একবারে এঙ্গেজমেন্টের পরের দিন জানতে পারবে সবাই কার সাথে বিয়ে হচ্ছে রিহানের। এই কথা শুনে রিয়ান মুচকি হাসলো। সে ঝুমুরকে সারপ্রাইজ দেবে বলে দাদু আর যারা জানে তাদেরকে না বলার জন্য অনুরোধ করেছে। তারাও রাজি হয়েছেন এই কথায়। সবাই রিয়ানকে কংগ্রাচুলেশনস জানালো। এদিকে ঝুমুর নীলাকে বলল, নীলু, আমার না এসব চেঁচামেচি ভালো লাগছে না, মাথা ব্যথা করছে খুব। আমি একটু আমার রুমে যাচ্ছি। নীলা বুঝতে পেরেছে ঝুমুর কেন রুমে যেতে চাচ্ছে। সে নিজেও প্রচন্ড অবাক হয়েছে রিয়ানের বিয়ের কথা শুনে। এটাও জানে না কার সাথে বিয়ে ঠিক হয়েছে। ঝুমুরের জন্য তার ভীষণ খারাপ লাগছে। সে বলল, বেশি খারাপ লাগছে ঝুমুর? আমি আসবো তোর সাথে? আরে না না, আমি ঠিক আছি, বাট একটু রেস্ট নিতে হবে, তাহলে ঠিক হয়ে যাবে এসব। তুই এখানেই থাক, আমি যাই কেমন? আমার কথা বলার সুযোগ না দিয়ে তাড়াতাড়ি নিজের রুমে চলে গেলাম। রুমে গিয়ে ঝুমুর কাঁদতে লাগলো। ওর মনে হচ্ছে কেউ তার কলিজা ধরে টান দিয়েছে। রিয়ান ছাড়া ওর জীবনটা অসম্পূর্ণ। একটা সেকেন্ডও সে রিয়ানকে ভুলতে পারবে না। ওর ইচ্ছে করছে এখনই মরে যেতে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। আমি তোমায় ছাড়া বাঁচবো না রিয়ান ভাই, বাঁচবো না। তুমি কেন এমন করলে আমার সাথে? কি দোষ করেছি আমি? আর আজকের এই স্পর্শগুলো কি ছিল? সবটাই কি নাটক তোমার? ঝুমুর চিন্তা করতে লাগলো সে কি করবে এখন। আর এই মুহূর্তে মরে যেতে মন চাইছে, কিন্তু এখন ওর কিছু হলে সারা বাড়িতে শোকের ছায়া নেমে আসবে। ঝুমুর ওদের সবার আনন্দে বাগড়া দিতে চায় না, কিন্তু আজ হোক বা কাল হোক ও নিজের ক্ষতি করবেই করবে, অ্যাট এনি কস্ট। আমি সাধনের মৃত্যুকে গ্রহণ করব। যেখানে তুমিই আমার হওনি সেখানে আমারও টিকে থাকার কোনো প্রশ্নই আসে না। আমি এত দয়ালু নই যে নিজের ভালোবাসার মানুষকে অন্য কারোর হতে দেখবো। তুমি সুখে থাকবে রিয়ান ভাই, খুব সুখে থাকবে। তবে আমি যেভাবে তোমাকে পাগলের মতো ভালোবাসি সেভাবে তোমাকে কেউ ভালোবাসতে পারবে না, কখনোই না। উফ, খুব মাথা ব্যথা করছে। এখন একটু না ঘুমোলে আমি শান্ত হতে পারবো না। তারপর সে ঘুমের ওষুধ বের করলো। 2টি ঘুমের ট্যাবলেট হাতে নিয়ে পানি দিয়ে গিলে ফেললো। ধপাস করে পিছনে শুয়ে পড়লো এলোমেলো ভাবে। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে বলে উঠলো, তুই শুধু আমার রিয়া, শুনেছিস? তুই শুধু আমার, আর কারোর হতে পারিস না তুই। মরার পরও আত্মা হয়ে তোর পিছু ঘুরবো আমি। তোকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না, কখন না। বড্ড ভালোবাসি রে তোকে, আমি বড্ড বেশি ভালোবাসি। এইসব বলতে বলতে সে ঘুমিয়ে গেল। তখন প্রায় রাত 8টা বাজে। এদিকে মেহমানরাও বিদায় নিলেন। কাল পরশু থেকে শপিং স্টার্ট করতে হবে। 3টা বিয়ে বলে কথা।
প্রচুর কেনাকাটা করতে হবে। যে সময় ওরা বিয়ের কথা নিয়ে আলোচনা করছিল তখন রিয়ান আশেপাশে ঝুমুরকে খুঁজতে লাগলো, বাট পায়নি। মেহমানরা চলে যাওয়ার পর সে নীলাকে জিজ্ঞেস করে ঝুমুরের কথা। তখন নীলা তাকে বলে যে ঝুমুরের নাকি খুব মাথা ব্যথা করছিল, তাই সে তার রুমে চলে গিয়েছে। রিয়ান এই কথা শুনে তড়িঘড়ি করে ঝুমুরের রুমে যায়। গিয়ে দেখে যে ঝুমুর বিছানায় এলোমেলো ভাবে ঘুমিয়ে আছে, চোখ মুখ লাল আর ফুলা ফুলা, চুলগুলো এলোমেলো ভাবে মুখের উপর পড়ে আছে। রিয়ান ঝুমুরের পাশে বসে আস্তে করে ওর মাথাটা বালিশের উপর রাখলো, মুখ থেকে চুলগুলো আলতো করে সরিয়ে কানের পিছে গুজে দিল। রিয়ান বুঝতে পেরেছে ঝুমুরের এমন করার কারণটা। সে জাস্ট ইমাজিন করতে পারছে না যে একটা মেয়ে তার ভালোবাসার মানুষের জন্য কতটা ডেসপারেট হতে পারে, ঠিক কতটা ভালোবাসলে একজনকে এইসব করা যায়। একটু ধৈর্য ধর ঝুমুর, দেখবি তোর এই ভালোবাসা পূর্ণতা পাবে। আমাদের ভালোবাসা আজীবন অটুট থাকবে। আর কয়েকটা দিন, তারপরে দুটি মানুষের মনের মিলন হবে। কোন এক পূর্ণিমার রাতে তুই আর আমি এক হব, এক হবে আমাদের ভালোবাসা। আই লাভ ইউ ঝুমুর, আই লাভ ইউ মোর দ্যান ইন মাই লাইফ, আই লাভ ইউ সো মাচ। রিয়ান আর ঝুমুরকে জাগালো না, সে ঝুমুরের উপর চাদর দিয়ে নিচে চলে গেল। নীলা ঘরের সবাইকে আগেই বলে রেখেছে যে ঝুমুরের মাথা ব্যথা করায় ঝুমুর ওষুধ খেয়ে ঘুমিয়ে গেছে, তাকে যেন ডিস্টার্ব না করা হয়। ঝুমুরের আম্মু বলে ওঠেন, দেখো তো কি কাণ্ড, মেয়েটা আমার না খেয়ে ঘুমিয়ে গেল। এমনিতেই শরীর প্রচন্ড দুর্বল, মেয়েটির একেবারেই কথা শুনতে চায় না। আসলে মেহমান বিয়ের ডেট এসব নিয়ে বিজি থাকায় আমার পাখিটার দিকে ভালো করে নজরও দিতে পারলাম না। চিন্তা করো না, ওকে আমি আগে বিরিয়ানি, পিৎজা, স্যান্ডউইচ আর কেক খাইয়েছিলাম জোর করে, সো এখন না খেলেও নো প্রবলেম। এই না হলে আমার বোন, খুব ভালো কাজ করেছিস। তা আমি খারাপ কাজ করলাম কোন দিন? তুই আসলে একটা মাথা মোটা ছাগল। আমি কি তা একবারও বলেছি? ইঙ্গিতে তো বলেছো, তাই না? কখনো না। ঝগড়াটে গরু, ঝগড়া করার আর কোনো ওয়ে খুঁজে পাস না, তাই না? আব্বু, আম্মু, দেখো তোমার গুণধর ছেলে আমাকে কি বলে। এসব কি শুরু করেছিস তোরা? বাচ্চাদের মতো ঝগড়া করা ছাড়া কি কোনো কাজ নেই? হাতে কোনো কয়েকদিন পর তোদের বিয়ে, আর এখনো তোরা মারামারি করিস? তোদের কাছ থেকে তোদের বাচ্চা কাচ্চারা কি শিখবে? এবার রিয়ান আর নীলার জায়গা মতো লেগেছে, লজ্জায় দুটাই লাল হয়ে গেছে। মনে মনে বলছে, হে ধরনী দিদা হও, শেষে কিনা সবার সামনে এই লজ্জা। বাকিরা হেসে উঠল ওদের ফেসের রিয়াকশন দেখে। এ সময় মিস্টার আশরাফ ডেকে উঠলেন নীলা আর রিয়ানকে। রিয়ান, নীলা, আব্বুর কাছে আসো তো। নীলা ও রিয়ান দুজনই ওদের আব্বুর কাছে গেল। দুজনকে তিনি তার দুপাশে বসালেন, তারপর দুজনকে জোরে ধরলেন মিস্টার আশরাফ। বললেন, দেখতে দেখতে কত বড় হয়ে গেছে আমার কলিজার টুকরাগুলো। আমার তো এখনো বিশ্বাসই হচ্ছে না। আর কিছুদিন পর আমার ছেলে মেয়ের বিয়ে, দুজনে কপালে চুমু দিয়ে। আব্বু, আমি বিয়ে করব না। আমি তোমাকে না দেখে এক মুহূর্ত থাকতে পারবো না। মিস্টার আশরাফেরও চোখ ছলছল করে উঠল। ওনার অতিরিক্ত আদরের একমাত্র মেয়ে নীলা, প্রচুর ভালোবাসেন মেয়েটিকে। জীবনে একটা ফুলের টুকাও লাগতে দেননি তিনি। নীলাকে একবার না দেখলে ওনার সারাটা দিন ভালো যায় না। ঠিক তেমনই ঝুমুরও মিস্টার আলতাফের চোখের মণি। রিয়ানের সাথে ঝুমুরের বিয়ে দিতে যে কারণে তিনি রাজি আছেন, সে প্রধান কারণ হলো বিয়ের পরও ঝুমুর তার চোখের সামনে থাকবে। আর রিয়ানের চোখে ঝুমুরের জন্য তিনি ভালোবাসা দেখেছেন। তিনি যেভাবে ঝুমুরের কেয়ার করেন, তেমনি রিয়ানও ঝুমুরকে আগলে রাখে। আর যাই হোক না কেন, মেয়েটা ওনার কাছেই থাকবে। আর যে জায়গায় ওদের দাদুও বিয়ে ঠিক করেছেন, সে জায়গায় কেউ অমত করতে পারবে না। এই দুঃসাহস কেউ দেখাবে না। তারপর ওরা সবাই কিছুক্ষণ বিয়ে ও কেনাকাটা নিয়ে আলোচনা করে একে অপরকে গুড নাইট জানিয়ে যে যার রুমে ঘুমাতে চলে গেল। রিয়ান ঝুমুরের রুমে চলে এলো, দেখলো ঝুমুর গুটিসুটি মেরে বিড়াল ছানার মতো ঘুমাচ্ছে। রিয়ান ঝুমুরের দিকে এক পলকে তাকিয়ে আছে, মনে মনে ভাবছে, এই মেয়েটাই আমার প্রাণ ভোমরা। এই মেয়েটাই তো আমার বেঁচে থাকার কারণ। আর কিছুদিন তারপর তোকে আমি আমার নিজের করে পাবো। আমার দেওয়া সব কষ্ট দ্বিগুণ ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিব। তোর চোখে আর জল আসতে দিব না।
দু হাত দিয়ে ঝুমুরের দুই গাল আলতো করে ধরে ঠোঁটে সফটলি একটা কিস করলো রিয়ান। তারপর ঝুমুরের গলার নিচে কালো তিলে ঝুমুকে তারপর ডিপলি কিস করে রিয়ান নিজের ঘরে চলে গেল। পরের দিন সকাল 10টার দিকে ঝুমুরের ঘুম ভাঙলো। 7টার দিকে নীলা তাকে ডেকে গেছে, বাট তার ঘুম ভাঙেনি। 8টার দিকে তার আম্মু এসেও ডেকে গেছেন, বাট একটু নড়াচড়া করে ফের আবার ঘুমিয়ে পড়েছে। এখন ঘুম থেকে উঠে আড়মোড়া ভেঙে গড়ির দিকে তাকিয়ে অবাক হয়ে গেল সে। ও মাই গড, 10টা বেজে গেছে আর আমি এখনো পর্যন্ত ঘুমিয়ে আছি। নামাজও মিস হয়ে গেল। ধ্যাৎ। ঝুমুর বিছানা থেকে উঠে দাঁড়ালো। মাথাটা কেমন যেন ভার হয়ে আছে। ধীরে ধীরে কাপড় থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল ঝুমুর। একেবারে শাওয়ার নিয়ে বের হলো সে। কমলা রঙের শর্ট কামিজ, ধুতি পাজামা আর টিস্যুর মতো নরম ওড়না পরিধান করেছে সে। ভালো মতে চুল ছেড়ে দুপাশে এনে রাখলো ঝুমুর। তারপর ধপ করে বিছানায় বসে পড়ল। আজকে ওর কিছুতেই ভালো লাগছে না। 2 হাত চুলের মধ্যে ঢুকিয়ে চুল আঁকড়ে ধরে বসে রইল সে চুপটি করে। এ জীবন তার কাছে নরকের চেয়েও জঘন্য লাগছে। হে আল্লাহ, আমাকে তুমি তোমার কাছে নিয়ে যাও প্লিজ। আমি যে আর কিছুই সহ্য করতে পারছি না। প্রিয়জনকে হারানোর চেয়ে তো মরে যাওয়াটাই অনেক বেটার অপশন। এই বিরহ যন্ত্রণা আমি কিভাবে লাঘব করব? এমন সময় ঝুমুরের আম্মু ডেকে উঠে নিচ থেকে, ঝুমো, ঝুমো, কিরে মা, উঠবি না আজকে ঘুম থেকে? আর কত লেট করবি? ঝুমুর তাড়াতাড়ি চোখ মুছে নিয়ে নিজেকে স্বাভাবিক করে নিল। আর যাই হোক, কাউকে সে তার কষ্টের কথা জানাতে দেবে না। ঝুমুর তড়িঘড়ি করে নিচে যাচ্ছে। সিঁড়ি দিয়ে নামার সময় তার চুল হালকা বাতাসে উড়ছে, আর তার হাঁটা তালে তালে কাঁধের সাথে বাড়ি খাচ্ছে। ঝুমুরের আম্মু ডাইনিং রুমে টেবিলে জগ, গ্লাস, প্লেট, চামচ, বাটি সবকিছু সাজিয়ে রাখায় ব্যস্ত। আর রিয়ান সোফায় বসে ফোন চালাচ্ছে। তার পাশে তুষার ঝুমাকে কোলে নিয়ে টিভি দেখছে। ওর বাকি চাচিরা আর ভাবিরা রান্না করতে ব্যস্ত, কারণ 1-2 করে আস্তে আস্তে ওদের বাসায় মেহমানরা আসতে শুরু করবে। তখন একদম হাউসফুল হয়ে যাবে, বিয়ে বাড়ি বলে কথা। আবার ঝুমুরের আম্মু ঝুমুরকে ডাকতে নিলে, ঝুমো, আমার ডাকতে হবে না আম্মু, আর ডাকতে হবে না আম্মু, আমি এসে গেছি। রিয়ান ঝুমুরের কণ্ঠ শুনে ছট করে সিঁড়ির দিকে তাকালো। ঝুমুরকে দেখার পর রিয়ানের হার্টবিট বেড়ে গেল। ওর মনে হচ্ছে তার হৃৎপিণ্ডের ধুকবুকানিটা বাইরে ও লাউড স্পিকারে শোনা যাচ্ছে। তার পাশে বসে তুষারও মেবি শুনতে পাবে রিয়ানের হার্ট সাউন্ড। হাঁ করে সে ঝুমুরের দিকে তাকিয়ে আছে। ঝুমুরকে তার কাছে অকল্পনীয় সুন্দর লাগছে। ফোনটা তার হাত থেকে থপ করে তার কোলে পড়ল। তুষার এইসব দেখে, রিয়ানের রিয়াকশন দেখে মুচকি হাসলো। এহেম এহেম, ভাই, আমার বোনের নজর লেগে যাবে, এভাবে দেখিস না। তুষার কাশি আর ফিসফিসিয়ে বলায় রিয়ানের ধ্যান ভাঙল। সে হেসে তুষারের পিঠে জোরে এক কিল বসিয়ে দিল। বলল, আমার বউকে আমি দেখবো না তো কে দেখবে? আর লাগলে আমার নজরই তো লাগবে। সো অয়েল ইওর ওন মেশিন ব্রো। ও, পিঠ ভেঙে ফেলছে রে আমার। মিস্টার চুটকো, বিয়ে কিন্তু এখনো হয়নি। হওয়ার পর বউ বলে ডাকিস আর মন ভরে দেখিস। মিস্টার ভুটকো, বিয়ে হতে কতক্ষণ? আর মাত্র কয়েকটা দিন, তারপর ও আমার বউ। আন্ডারস্ট্যান্ড? আই থিঙ্ক ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। এমন সময় রিয়ানের ফোন বেজে উঠল। নীলাশ ফোন দিয়েছে। বাইরে থেকে কিছুক্ষণ কথা বলে ভিতরে এসে বসলো রিয়ান। কে ফোন করেছিল রে? রিহান? নীলাশ ফোন করেছে আম্মু। ও, কি বলছে ও? আজকে থেকে শপিং স্টার্ট করতে হবে। আন্টি বলেছেন আজকে থেকে শপিং শুরু করলে পরে আর চাপ থাকবে না। তাই আজকে আমরা শপিং এ যাব, আর ওরাও আমাদের সাথে যাবে। ঠিকই বলেছেন উনি। পরে আরো অনেক কাজের চাপ পড়বে একসাথে, সবকিছু কুলে উঠতে পারবে না ভাবি। তাই আজকে থেকেই শুরু করা যাক। কয়টার দিকে আসবে ওরা? 1 ঘন্টা পর, 12টার দিকে। ওকে, তাহলে আস্তে ধীরে সবাই রেডি হয়ে নাও, পরে বের হতে লেট হবে। অর্ণা, অর্ণা। অর্ণা রান্নাঘর থেকে দ্রুত বের হয়ে আসলো। জি, কিছু লাগবে? আমার আম্মুটা আমার সাথে প্রচুর দুষ্টুমি করেছে। অনেক এনার্জি লস হয়েছে আমার বেবিটার। ওকে কিছু খাইয়ে দেওয়ার না, পরে রেডি হওয়ারও টাইম পাবে না। আচ্ছা আম্মু, এদিকে আসো তো। তুষারের কোল থেকে নিজের কোলে নিয়ে। এই তো আমার আম্মুটা এখন খাবার খাবে, তারপর বড় হয়ে স্ট্রং স্পিরিটের গার্ল হবে, তাই না আম্মু? আম্মু,
আমি অনেক বড় পাইটার গাল হব। অর্ণা ঝুমাকে নিয়ে রুমে চলে গেল। এদিকে নীলা, মিলি, জিনিয়া, ঈশিতা, রিয়া ওরা সবাই নিচে এসেছে আর ঝুমুর ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে। ঈশিতা তো এসেই ঝুমুরের পিঠে আস্তে করে একটা বাড়ি দিল। ঝুমুর চমকে উঠল। তারপর ঈশিতাকে দেখে মলিন হাসলো। এতক্ষণে তোর ঘুম থেকে ওঠার সময় হলো জাম্বু? কি ডিসকাস করতে চাও বুঝলাম না, যার জন্য আমাকে দরকার। আরে গাধি, বিয়ের জন্য কি কি শপিং করতে হবে তা নিয়ে তো গুরুত্বপূর্ণ মন্তব্য আমাদের দরকার। ড্রেস, ম্যাচিং জুয়েলারি, ম্যাচিং শু, অর্নামেন্টস, কসমেটিক্স, এটিসি। সবাই ভালো থাকুন।